স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। জোট আর ভোটের হিসেব নিকেশের কারণে দেশ জাতির অনেক সংকট আড়ালে থেকে যাচ্ছে, যা গণতন্ত্রের জন্য কোনোভাবেই কল্যাণকর কিছু নয়। এসব নিয়ে আজকের আলোচনা শত্রু শত্রু খেলা। কথা বলতে স্টুডিওতে আছেন অর্থনীতি ডক্টর মাহবুবুল্লাহ এবং সিনিয়র সাংবাদিক নাইমুল ইসলাম খান। স্বাগত আপনাদের। প্রফেসর মাহবুবুল্লাহ, আপনার কাছে প্রশ্ন করার আগে আমি দুটি উদ্ধৃতি করতে চাই। সেই উদ্ধৃতিটি হচ্ছে, একটি সৈয়দ আশরাফুল ইসলাম যেটি করেছেন হচ্ছে কালকে তিনি বলছেন জাসদের নেতাকর্মীরা সফল মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা করেছিল, বঙ্গবন্ধু দেশে ফেরার আগে দেশকে ছিন্ন ভিন্ন করার চেষ্টা করেছিল। তিনি আরো বলেছেন যে প্রায়শ্চিত্ত করতে হবে জাসদ থেকে মন্ত্রী করার জন্য, প্রায়শ্চিত্ত করতে হবে। তাদের মনে রাখতে হবে তারা বিভিন্ন রকম হঠকারী সিদ্ধান্ত জাসদ নিয়েছেন। পুরো বক্তব্য আমি আর পড়লাম না। বেগম খালেদা জিয়া আজকে বলেছেন জাসদ সম্পর্কে, এই দলের লোকজন আওয়ামী লীগের লোকজনকে গুম করতো, খুন করতো, তাদের নেতা সম্পর্কে খারাপ ভাষায় বক্তব্য দিত, খারাপ ভাষা ব্যবহার করতো, অশ্লীল ভাষা ব্যবহার করতো। সেগুলো এখন হাসিনা ভুলে গিয়ে নিজের দলের লোকজনকে মূল্যায়ন না করে এই খুনি অত্যাচারীদের মূল্যায়ন করছে, তার ফলে দেশের এই অবস্থা হচ্ছে। জাসদ কি আওয়ামী লীগ আর বিএনপি কে এক জায়গায় নিয়ে আসলো কিনা স্যার, আপনি কিরকম দেখেন? ওটা ঠিক ওইভাবে বলা যাবে না, কারণ বিএনপির পলিটিক্স করে, আওয়ামী লীগের পলিটিক্স করে। এখন আমাদের দেশের রাজনীতিতে যেটা দাঁড়িয়েছে, যদিও আমরা যেটা বলি যে দুটো বড় দল এদেশে আছে এবং এই দুটো দলের পেছনে 40% বা কেউ 37% বলবেন এইরকম জনসমর্থন আছে বা ভোটের সমর্থন আছে। এখন সমস্যাটা হলো, এই ভোটের সমর্থনটাকে আরেকটু বাড়ানো না গেলে কারো পক্ষেই কিন্তু সরকার গঠন করা সম্ভব নয়। এবং সেই কারণে এই দেশে একদিকে যেমন দুটো বড় দলের রাজনীতি, তার সঙ্গে সঙ্গে কিন্তু এই দেশে আপনার জোটের রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছে। এবং আওয়ামী লীগের নেতৃত্বে একটা জোট আছে, বিএনপির নেতৃত্বে একটা জোট আছে। এবং এই জোটগুলোর উদ্দেশ্য হচ্ছে ছোট ছোট দল বা মাঝারি দল এগুলোকে সঙ্গে নিয়ে জনগণকে দেখানো যে দেশের ব্যাপক সংখ্যক দল আমার সঙ্গে আছে, সুতরাং আমাকে তুমি ভোট দাও। এবং এতে একটা মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়াও সৃষ্টি হয়। এবং এই দেশে এই জোটের রাজনীতি কিন্তু আজকে নতুন নয়। যুক্তফ্রন্ট যখন হয়েছিল তখন সেই জোট অনেক বেশি হয়তো রেসপেক্টেবল ছিল এবং আমরা তাকে বেশ সম্মান করতাম। সেই সময়েও কিন্তু হক ভাসানী সরওয়ার্দির যে জোট, তার সঙ্গে এমনকি যদিও পুরো জোটটা অনেকটাই বলা যেতে পারে অসাম্প্রদায়িক ছিল, কিন্তু তার মধ্যেও কিন্তু নিজাম ইসলাম বলে একটা পার্টি এর অন্তর্ভুক্ত ছিল। কাজেই জোটের রাজনীতি কিন্তু এদেশের নতুন নয়। এবং জোট করতে গেলে যেটা হয় সেটা হলো নানা মত এবং আদর্শকে একত্রে আনতে হয়। এবং একত্রে আনতে গিয়ে তখন খুঁজতে হয় যে মূল সূত্রটা, অর্থাৎ একটা কমন থ্রেড এর মধ্যে আছে কিনা। এই কমন থ্রেড খুঁজতে গিয়ে এখন রাজনীতিটাকে যেভাবে বিভাজন করা হয়েছে, বলা হচ্ছে এক দল হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে, আরেক দল হচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষে, এই বলে রাজনীতির মানে মাঠটাকে বিভক্ত করা হয়েছে। কিন্তু সেটা বিভক্ত করার পর আজকে আমরা অবাক হচ্ছি যে জাতীয় সমাজতান্ত্রিক দল আওয়ামী লীগের সেক্রেটারি, ওনার মতে কালকে তিনি যে বক্তৃতা দিয়েছেন সেই অনুযায়ী সেটা হচ্ছে যে এরা মানে 1971 সালের 16ই ডিসেম্বরের পর, যে স্বাধীনতার পর যে পরিস্থিতি ছিল, সেই সময় তারা মুক্তিযুদ্ধকে একটা বিভ্রান্ত করতে চেষ্টা করেছিল। সেগুলি আমি শুধু জানতে চাচ্ছি যে জাসদ নিয়ে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে সৈয়দ আশরাফ আওয়ামী লীগের কার্যত দ্বিতীয়, এর জবাবে যেটা বলছি, বেগম জিয়া যে বক্তব্য রাখছেন একই রকম। না একই রকম। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে আমরা যতগুলো টিভি টক শো শুনেছি, সেই টক শো গুলোতে বিএনপি পন্থী যারা আলোচক ছিলেন তারা কিন্তু বারবার একটা কথা বলতেন, যে অনেকবার বলেছেন এই কথাটা, যে আপনারা যাদের সঙ্গে জোট করেছেন, আমি সেই বাক্যগুলো উচ্চারণ করতে চাই না, আমার কাছে খুব খারাপ লাগে, যে বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বাজানো, তারপরে ঈদের জামাতে এমপিদেরকে হত্যা করা, মানে আওয়ামী লীগের এমপিদেরকে হত্যা করা এবং বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড করা, এগুলো যারা করেছে আপনাদের সরকারের বিরুদ্ধে, আজকে তাদের সঙ্গে আপনারা জোট করছেন। অর্থাৎ তারা দেখাতে চেয়েছেন যে একটা আনহোলি অ্যালায়েন্স হয়েছে। এখন সর্বশেষ যেই ঘটনাটা, সেই ঘটনার মধ্য দিয়ে যেটা আসছে সেটা হলো যে আজকে এখানে দুই পক্ষ যে রাজনীতিটা করছে, আপনার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগ আর বিএনপি বোধহয় একমত হয়ে গেল। আমার কাছে কিন্তু সেটা মনে হয় না। বেগম জিয়া যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের উদ্দেশ্য হলো মূলত
যারা আওয়ামী লীগ সমর্থক তাদের মধ্যে একটা কি বলে তাদের চিন্তাভাবনা একটা পরিবর্তন বা তাদের চিন্তাভাবনা আওয়ামী লীগের সমর্থকদের চিন্তাভাবনা বেগম জিয়া পরিবর্তন করতে না, বেগম জিয়া পরিবর্তন করতে পারবেন না কেন? না, চাইছেন কিনা? না না না, পারবেন হয়তো। না না, চাইবেন না কেন? প্রত্যেক রাজনৈতিক দলই কিন্তু চায় তার প্রতিপক্ষ দলের সমর্থকদের মধ্যে একটা চিট ধরুক এবং তাদের মধ্যে একটা মনস্তাত্ত্বিক দুর্বলতা, মানে কৌশল অবলম্বন করে মনস্তাত্ত্বিক দুর্বলতা তৈরি হোক। এবং এইসব বক্তব্য কিন্তু আমরা জানি যারা ফ্রিঞ্জ সাপোর্টার তারা কিন্তু অনেক সময় এই তর্ক বিতর্কের ফলে এবং বিভিন্ন দৃষ্টান্তের ফলে তারা কিন্তু সমর্থন পরিবর্তন করে। না, সেটি নিশ্চয়ই করে। স্যার, আমি আবার আপনার কাছে আসবো না, আমি একই প্রশ্নে আপনার কাছে আসতে চাই যে বিএনপি এবং আওয়ামী লীগের কথা আমার কাছে প্রায় একই রকম মনে হচ্ছে, জাসদ প্রসঙ্গে অবস্থানও প্রায় এক মনে হচ্ছে। আমার মনে হয় এটাতে কোনো মানে আশ্চর্য হওয়ার কিছু নাই, খুব ন্যাচারালি, কারণ এটা কিন্তু প্রথমবারও বলে নাই বিএনপি, এটা এর আগেও বিভিন্ন সময় সবসময় বলে। এটা বলে এই জন্য যে ন্যাচারালি যে তাদের অ্যালায়েন্সটা যে এটা রিলায়েবল, স্থায়ী, নির্ভরযোগ্য অ্যালায়েন্স না। এখানে আমি মাহবুবুল্লাহ ভাইয়ের সাথে একমত যে তার যে হালকা সমর্থকরা, যারা একদম মানে বেপরোয়া সমর্থক না, তাদের মধ্যে কিন্তু সংশয় তৈরি করে। আর সৈয়দ আশরাফের বক্তব্য প্রসঙ্গে আমার 2-3টা অবজারভেশন। একটা হচ্ছে যে প্রথমত জাতীয় সমাজতান্ত্রিক দল মুক্তিযুদ্ধের পর আওয়ামী লীগের রাজনীতির জন্য যে ভয়ঙ্কর একটা মানে প্রতিপক্ষ হিসেবে তাদের জন্য যে বিভীষিকা তৈরি করেছিল রাজনীতির অঙ্গনে, এটা মানে ইয়াংদের একটা দল, মানে এইরকম একটা দলের কয়েক বছরে 2-3 বছরের যে 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরও জাসদের নেতৃবৃন্দ যখন বিনা আমন্ত্রণে হত্যাকারীদের সাথে গিয়ে দেখা টাকা করেন পর্যন্ত, তাদের নিয়ে কিন্তু অনেক প্রশ্নই আসবে। এক, তাদের ওই সময়ের রাজনীতির ফলে যে হাজার হাজার মানুষের মৃত্যুর সম্পর্ক আছে, যে পক্ষেরই হোক, এইগুলির ব্যাপারে তারা কিন্তু কোনো অ্যাকাউন্টেবিলিটির মুখোমুখি হন নাই। তারা যে রাজনীতিটা এখন পরিবর্তন করেছেন আওয়ামী লীগের সঙ্গে একসাথে, এটার যে মাহবুবুল্লাহ ভাই বলেছেন যে ওই মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ এটা বলা হয়, আসলে যেটা যে কিছু দল যারা মুক্তিযুদ্ধকে সেলিব্রেট করে সারাক্ষণ, আরেকটা দল তত লেস সেলিব্রেট করে, এই রকম একটা বিভাজনকে তারা নাম দিয়েছেন মুক্তিযুদ্ধের পক্ষ, অপর পক্ষকে বলেন মুক্তিযুদ্ধের বিপক্ষ। তো সেই পক্ষে জাসদ ঢোকাটা কিন্তু লেজিটিমেট, কিন্তু তাদের আরেকটা লেজিটিমেট যে দায়িত্ব ছিল যে আমি যে ওই রাজনীতি থেকে এসে আওয়ামী লীগের সাথে যে কারণে রাজনীতিটা এখন এইরকম করছি, তার আগে একটা কৈফিয়ত দেওয়ার ব্যাপার ছিল যে কেন আমরা ওই দিন কি করেছিলাম। এটা আমাদের দেশে হয় নাই, সো ইট ইজ লং ওভারডিউ। যেহেতু এটা হয় নাই, যেহেতু তারা ক্লিয়ার করেন নাই তাদের এই পরিবর্তনটা কিভাবে হলো, কেন হলো, এই জন্য এই প্রশ্নটা থেকে থেকে আসবে। আমরাও ইতিমধ্যে দেখেছি এটা বারবার এসছে। কিন্তু সৈয়দ আশরাফের বক্তব্য কিন্তু আমার কাছে একটু প্রেক্ষাপটটা দেখতে হবে, পরিবেশ কোন ধরনের প্রোগ্রামে ছিল এবং উনি কি বলছিলেন। আমার কাছে কিন্তু মনে হয়েছে তার বক্তব্যটা ছিল মোর লাইক এডুকেটিভ অর শিক্ষামূলক, কিন্তু এটা সিদ্ধান্তমূলক না। নট দ্যাট উনি আওয়ামী লীগের একটা সিদ্ধান্ত দিচ্ছেন যে আওয়ামী লীগ এখন থেকে এদের ব্যাপারে থাকবে, সতর্ক ব্যবস্থা নিবে। উনি কি বলছিলেন, ছাত্রলীগের একটা, এটা কিন্তু না উন্মুক্ত অনুষ্ঠান না, এটা তাদের নাকি এটা মিডিয়া থাকলে উন্মুক্ত অনুষ্ঠান হবে না না না, ওই টেকনিক্যালি উন্মুক্ত, মিডিয়া থাকলে পারপাস ওয়াইজ না, পারপাস ওয়াইজ এটা হলো যে ছাত্রলীগের ছেলে মেয়েদেরকে রাজনৈতিক শিক্ষা দেওয়ার একটা প্রচেষ্টা, বর্ধিত সভা সমাপনী অনুষ্ঠান, কিন্তু এটাকে বলা হয়েছে নাকি যে এটা একটা কি সেমিনার বা কিছু একটা, আমি ভুলে গেছি শব্দটা। তো মানে এটার মধ্যে পলিটিক্যাল ট্রেনিং সর্ট অফ, মানে মনে হয় যেন ছাত্রলীগের ছেলে মেয়েদের রাজনীতির একটা কোচিং দিচ্ছেন উনি ওনার মতো করে দিচ্ছেন, এটা দলীয় কোনো সিদ্ধান্ত। সেই কোচিং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন দলীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যে জাসদ একটি হঠকারী দল, এর থেকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। তিনি মনে করছেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে এই কর্মীরা সফল মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা করেছিল, বঙ্গবন্ধু হত্যা করার পরিবেশ সৃষ্টি করেছিল। এক্স্যাক্টলি, একটা কথা বলি, তার জন্য এত জরুরি কেন মনে হলো? জরুরির ব্যাপার না, এটা চয়েসের ব্যাপার, কোনটা জরুরি কোনটা জরুরি না। যেমন আজকে আমরা যে টপিকে আলোচনা করছি, আজকেই এটার আলোচনা
এত জরুরি হবে কেন? সৈয়দ আশরাফ বলার কারণে। সৈয়দ আশরাফ বলার কারণে এটা আমরা জাস্টিফাই করছি। আমরা এটা জাস্টিফাই এটা না করেও আমরা আরেকটা কিছু আলোচনা করেও জাস্টিফাই করতে পারতাম। তো আমার কথা হচ্ছে সৈয়দ আশরাফ এটা বলেছেন, এটা এমনও হতে পারে যে এটা স্ক্রিপ্টেড না, হি ডিডন্ট নো। এখন দেখেন ওইখানে উনি কি বলেছেন, এর মধ্যে একটা কথা আছে যে হাসানুল হক ইনুর কথা রেফার করে বলেছেন যে উনি যে চাটুকারিতা করেন এবং ওনার যে লেজুর বৃত্তি, আপনার কি মনে আছে কিছুদিন আগে যখন এই হাসানুল হক ইনুর জাসদটা ভাঙলো, এই অভিযোগগুলি মূলত বাদল ভাই আর শরীফ নুরুল আম্বিয়ারা বলছিলেন, এক্স্যাক্টলি এই কথাগুলি বলছিলেন। এখন আমি তো দেখছি আজকে বাদল ভাই আমাদের টেলিভিশনে এই কথাগুলি বলেছেন যে এটা তারা সমর্থন করেন, অন্য অংশটা সমর্থন করেন না, কিন্তু এটা তারা বলেন যে জাসদের লোকজন এম্বারাসড। আমিও মানে সেভাবেই শুনলাম তাদের মুখে। তো আমার যেটা মনে হয় যে সৈয়দ আশরাফও এই তাদের মুখ থেকেই এই শব্দগুলি হয়তো তুলেছেন, মাথায় এসছে, বলেছেন। আমি এটা গুরুত্বপূর্ণ মনে করি, এটা কিন্তু বারবার আসবে, কারণ জাসদের ওই সময়ের রাজনীতিটা যেভাবে ইম্প্যাক্ট করেছিল, মানে আমাদের গুরুত্বপূর্ণ, এটি বারবার আসবে না ভাই, এতে কোন রকম কোনো সন্দেহ নাই। আমি শুধু একটু বোঝার জন্য বলছি যে সৈয়দ আশরাফ যখন বলছেন এদের একজনকে আবার মন্ত্রিত্ব দেওয়া হয়েছে যার প্রায়শ্চিত্ত আওয়ামী লীগকে আজীবন করতে হবে, তিনি কার প্রায়শ্চিত্তের কথা বলছেন? মন্ত্রিত্ব তো দিয়েছেন তার সভানেত্রী। তার সভানেত্রী। আমি আবারও বলছি যে তিনি বলছেন, এই কথাটার অর্থ আমরা যত বিশাল ভাবে দেখছি, এটা বিশাল ভাবে হতে হবে তা না। এটার অর্থ এই হতে পারে যে এটা প্রয়োজন ছিল না, এটা একটা বাজে সিদ্ধান্ত হয়েছে বা ভুল সিদ্ধান্ত হয়েছে, এটার এই যে আজীবন প্রায়শ্চিত্ত করতে হবে, এইটা হয়তো মানে এটা জাস্ট একটা মানে মানে যে এরকম কথা বলে সে কি, যে এরকম দল করে কথা বলে সে কি আওয়ামী লীগের মতো একটি বড় দলে থাকার মানে সাধারণ সম্পাদক থাকার পথে পলিটিক্যালি আনফিট বলে মনে হয়? হি ইজ নট পলিটিক্যালি আনফিট, হি ইজ রাদার ভেরি ফিট এই রকম পজিশনের জন্য। এটা আওয়ামী লীগের চয়েস, ওনাকে কি রাখবে। কিন্তু আমি আবারও বলছি যে এইটা আমরা যতটা সিরিয়াসলি নিচ্ছি, আমাদের অনেক আচরণ, অনেক সভায়, অনেক আয়োজনে আমরা অনেক কথা বলি, প্রত্যেকটা কথা তো অতটা ওজন মেপে মেপে সবসময় বলা হয় না। দেখুন এই সৈয়দ আশরাফি, বেশিরভাগ কথা সৈয়দ আশরাফ আপনার কি মনে আছে ওই যে মার্কিন একজন মন্ত্রীকে বলেছিল 2 আনার মন্ত্রী? এখন এটা তো এক্সেপশনস। এই এক্সেপশন হয়তো আপনি তার 4 বছরের জীবনে হয়তো 4টা পাবেন। না না না, লেট আস ট্রাই টু বি। উনি কথা বলেছেন 6টা, এর মধ্যে 4টা পাইলে তো মুশকিল। কথা বলে 6টা না, 10-12টা কথার মধ্যে 4টা পাইলে তো মুশকিল, মানে 3-4টা পাবেন। ইয়া তো ভেরি হাই, মানে রেট ইজ ভেরি হাই। কিন্তু আমি এইখানে লেজিটিমেসির ব্যাপারটা হলো যে আমাদের রাজনীতির একটা ম্যাচুরিটি তো এটার মধ্যে আছে। আপনি এখন আওয়ামী লীগের আরেকটা কথা বলি, আওয়ামী লীগের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী বসেন, সেখানে উনি 111-এ যারা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার এগেইনস্টে ভূমিকা রেখেছিলেন, তাদেরকে উপস্থিত রেখে বলেন না যে আমি কিন্তু ভুলি নাই, আমি ভুলবো না, বলেও তো তাকে মন্ত্রিসভায় নেন, রাখেন, তাদের সাথে আবার পরামর্শ করেন। তো এখন যে নেত্রী তার নিজের মন্ত্রিসভায় সিনিয়র নেতাদের ব্যাপারে এইরকম করতে পারেন, সৈয়দ আশরাফ জাসদের ব্যাপারে করবে, এটা ব্যতিক্রম না। আমার মনে হয় যে মানে এই ব্যাপারে আপনার বক্তব্য আমরা ধরে নিচ্ছি। আমরা একটা বিরতি নেই, বিরতির পর আমরা একটা অন্য বিষয়ে আসবো। ডক্টর মাহবুবুল্লাহ, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই সরকারের আমলে যে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে এবং এর জন্য পিটিআই যে নিউজ দিয়েছে, সেই পিটিআই নিউজটি দিয়েছে এরকম যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডক্টর অ্যাডভোকেট রানা দাশগুপ্ত আসলে বলেছেন যে তিনি ভারতের প্রধানমন্ত্রীর সহায়তা প্রত্যাশা করেন। পীযূষ বন্দ্যোপাধ্যায় আরেকজন সাংস্কৃতিক কর্মী, তিনিও নাকি একই কথা বলেছেন, যদিও পরে তারা বলছেন যে তারা এই কথাগুলি বলেন নাই। এই বিষয়ে আপনার বক্তব্য এবং নাইম ভাই আপনার বিশ্লেষণ একটু শুনবো। আপনি নিশ্চয়ই পিটিআই তে সেই ভাষ্যটি আসছে কিনা সেটি আবার একটু আমাদের বলবেন। আমরা একটা বিরতি নিয়ে আসছি আপনার কাছে। আজকের বাংলাদেশ।
ফিরে এলাম আজকের বাংলাদেশে। ডক্টর মাহবুবুল্লাহ, সবসময় বিএনপি একটা দাবি করে থাকে যে সংখ্যালঘুরা আসলে আওয়ামী লীগের ভোট ব্যাংক, তারা সবসময় আওয়ামী লীগের পক্ষ অবলম্বন করে, আওয়ামী লীগও তাদের স্বার্থই সংরক্ষণ করে। নির্বাচন আগে এরকম বলে যে দেশ হিন্দু রাষ্ট্র হয়ে যাবে আওয়ামী লীগকে ভোট দিলে, কিন্তু হিন্দুদেরই বলছেন যে এই সরকার তাদেরকে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা দিতে পারছে না। না দেখুন, আপনি যেভাবে বলছেন যে হিন্দু রাষ্ট্র হয়ে যাবে, আমি বলছি না, এটা বেগম জিয়া বলেছেন, আমি কভার করেছি, এখানে ছিলাম রিপোর্টার আচ্ছা, হিসেবে। যদি সেটা উনি বলে থাকেন তাহলে তো সেটা উনি বলেছেন স্যার, আমি দায়িত্ব নিয়ে বলছি। অন্য কথা বলেছেন, তো এই কথা বলেছেন কিনা আমি ঠিক স্মরণ করতে পারছি না। দেশে উলুধ্বনি হবে, দেশ হিন্দু রাষ্ট্র হয়ে যাবে, এটা উনি বলেছেন। তো এখন প্রশ্নটা হলো, আপনি আমাদের দেশের মাইনরিটির কথা যদি চিন্তা করেন, সেই মাইনরিটির সমস্যাটা কিন্তু আজকে নতুন না, এটা খুব পুরনো ঐতিহাসিক সমস্যা। যখন 47-এ এখানে পার্টিশন হয়, সেই পার্টিশনের পর আপনার হয়তো মনে থাকতে পারে সাংবাদিক হিসেবে, বা অন্তত পড়ে থাকতে পারেন, যে নুন নেহরু একটা এগ্রিমেন্ট হয়েছিল যে উভয় রাষ্ট্রের মানে যারা সংখ্যালঘু আছে, জনগোষ্ঠী আছে, তাদের ব্যাপারে দুই রাষ্ট্রের দায়িত্ব কি হবে এবং কিভাবে জিনিসগুলোকে ট্যাকল করা হবে। তো সেইখান থেকে যদি আমরা ইতিহাস ঘাঁটি, তাহলে আমরা দেখব ভারতের মুসলমানদের ব্যাপারে তৎকালীন পাকিস্তানে এক ধরনের কনসার্ন ছিল, এবং পাকিস্তানের হিন্দুদের ব্যাপারে ভারতের এক ধরনের কনসার্ন ছিল। এবং এই কনসার্নটা হয়েছে এই জন্য যে যেই ভিত্তিতে 1947 সালে আপনার পাকিস্তান এবং ভারত হয়েছিল, অর্থাৎ মুসলমানদের জন্য একটা পৃথক রাষ্ট্র আর অন্যদের জন্য একটা পৃথক রাষ্ট্র, সেখানে কিন্তু সম্পূর্ণভাবে সেভাবে অর্জন করা সম্ভব হয়নি। এবং তার মধ্যে আরো ঘটনা ঘটে গেল কি, বাংলা ভাগ হয়ে গেল, পাঞ্জাব ভাগ হয়ে গেল, মানে অথচ জাতিগোষ্ঠী হিসেবে এরা ছিল এক। কাজেই এইগুলো ইতিহাসের সমস্যা, এবং ইতিহাসের সমস্যা নিয়ে আলোচনা করতে গেলে আপনার এই স্বল্প পরিসরে এটা আলোচনা করা সম্ভব না, এই পুরো প্রেক্ষাপটটা। তবে এটা ঠিক যে বাংলাদেশের যারা মানে মাইনরিটি আছে, আমরা মাইনরিটি বলতে চাই না, শব্দটাও আমার কাছে খুব আপত্তিকর, কারণ একটা দেশের লোক তারা সবাই সমান নাগরিক, সেখানে মাইনরিটি আর মেজরিটির প্রশ্ন কি জন্য উঠবে। কিন্তু এটাও সত্য কথা যে যে কোনো দেশে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রেই হোক বা ইংল্যান্ডে হোক কি ভারতে হোক কি বাংলাদেশে হোক, যারা সংখ্যালঘিষ্ঠ মানুষ তারা কিন্তু এক ধরনের নিরাপত্তাহীনতায় ভোগে, এবং এই নিরাপত্তাহীনতার পেছনে সাধারণত মেজরিটি যে কমিউনিটি তাদেরকে দায়ী করা হয়। এখন প্রশ্নটা হচ্ছে, এই দায় দায়িত্বের প্রশ্নটা কেন আসে? কখনো সেখানে দেখবেন বর্ণের বিভাজন, কখনো সেখানে দেখবেন ধর্মের বিভাজন ইত্যাদি, কিন্তু আসল সমস্যাটা হলো দুর্বলের উপর সবলের অত্যাচার। কিন্তু একজন মাইনরিটির লোক যদি দুর্বল হয়, তার উপর যদি একজন সবল মুসলমান অত্যাচার করে, তখন কিন্তু সেটা মাইনরিটির উপর অত্যাচার হিসেবে বিবেচিত হয়। এখন বাংলাদেশে সেইভাবেই জিনিসটাকে কিন্তু আমরা রাজনৈতিকভাবে দেখে এসেছি, এবং আওয়ামী লীগ একটা দল হিসেবে, অসাম্প্রদায়িক দল হিসেবে দাবি করে, ধর্মনিরপেক্ষতার আদর্শকে তার আদর্শ বলে বিবেচনা করে। তৎসত্ত্বেও দেখা যায় যে তারা যখন ক্ষমতায় থাকে, তখনও কিন্তু আপনার এখানে যারা মাইনরিটি, বিশেষ করে হিন্দু সম্প্রদায়, তারা কিন্তু সেই রকম নিরাপত্তা বোধ করে না। এবং এইবারকার আওয়ামী লীগ শাসনের আমলে অনেকগুলো ঘটনা ঘটেছে যেখান থেকে এই নিরাপত্তাহীনতার প্রশ্নগুলো এসছে। এবং সাম্প্রতিক কালে যেই সন্ত্রাসের ঘটনা ঘটেছে, তার মধ্যে আপনার হিন্দু সম্প্রদায়েরও বেশ কিছু লোক এফেক্টেড হয়েছে, কিন্তু তারা এককভাবে হয়নি, সঙ্গে সঙ্গে আমরা দেখেছি খ্রিস্টান সম্প্রদায়েরও হয়েছে, এমনকি মুসলিম সম্প্রদায়েরও হয়েছে, বুদ্ধি সম্প্রদায়েরও হয়েছে। কাজেই বাংলাদেশের এই সমস্যাটা অত্যন্ত একটা জটিল সমস্যা। সেই ক্ষেত্রে যদি বাংলাদেশের কেউ একটা বিদেশি রাষ্ট্রের প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা আশা করে বা তার হস্তক্ষেপ আশা করে, সেটা বোধহয় একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য কাঙ্ক্ষিত হবে না। নাইম ভাই, আপনি এটাকে কিভাবে দেখছেন? রানা দাশগুপ্ত এবং পীযূষ বন্দ্যোপাধ্যায়ের যে আরজি, তথ্যমন্ত্রী হাসান হকিন অবশ্য বলছেন যে কোনো আরজি জানানোর দরকার নাই, এজন্য বর্তমান সরকারই যথেষ্ট। কিন্তু আপনি আরজি জানানোটার মধ্যে আসলে কি দেখছেন, আসলে কেন তাদেরকে এটি জানাতে হচ্ছে? দেখেন, যেই আরজিটার কথা বলা হচ্ছে, ওনারা বলেছেন কি বলেছেন না এটা আমি পরে আসছি। এই আরজির আগেই ভারতের সরকারই এই ব্যাপারে আগেই খোলাসা করে দিয়ে দিচ্ছে। তারা বলছে যে ভারতের জন্য বাংলাদেশের মাইনরিটির দরজা খোলা, আপ টু নাগরিকত্ব। মাইনরিটি বাংলাদেশে একটা মুসলমান গেলে হবে না, কিন্তু অন্য ধর্মাবলম্বীকে। তার মানে দে হ্যাভ এ কনসার্ন, তারা কিন্তু এটাকে একটা ইস্যু হিসেবে নিয়েছে, রাষ্ট্রীয় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সুতরাং এইটা এখনো
কারোর বলার অপেক্ষায় আছে সেটা আমার মনে হয় না। এক। দুই, আমরা যদি কিছুদিন আগে সাফাদির ইস্যুটা, ইফ ইউ রিমেম্বার, মেহেদী এই সাফাদি, এই হ্যাঁ মেহেদী এন্ড সাফাদি, উনি আমাদের কি চৌধুরী যেন ওনার নাম, আসলাম চৌধুরী, আসলাম চৌধুরীর সঙ্গে কি বৈঠক করেছেন, কিপিং দ্যাট এপার্ট, কিন্তু সেই উনি মূলত যেটা বলছেন সেটা হচ্ছে যে বর্তমান শাসনামলে এখানে মাইনরিটির উপরে অত্যাচার হচ্ছে, সরকার নিরাপত্তা দিতে পারছে না, এবং সাফাদি আরেকটু এগিয়ে গিয়ে বলেছেন যে বর্তমান সরকারও নিপীড়ক, এই সরকারও নিপীড়ক, এবং উনি এই সরকারকে ব্রাদারহুডের সাথে তুলনা করেছেন। উনি প্রায় বলেছেনই যে ব্রাদারহুডের সরকার। তা আমরা আবার ইন্টারভিউ করেছিলাম তাকে, এটা তো ব্রাদারহুড না। উনি তখন ব্যাখ্যা দিচ্ছেন না, এটা ব্রাদারহুড না, কিন্তু ব্রাদারহুডের নীতি, তাদের নীতি, সুতরাং আমরা এটাকে ব্রাদারহুডই বলছি। সো তো এই হচ্ছে দৃষ্টিভঙ্গি। তার মানে এটা নিয়ে বাংলাদেশের শিপন বসু একজন মানে অধিকার কর্মী, তিনি এখন ভারতে থাকেন এবং ভারতে বাংলাদেশের মাইনরিটি সম্প্রদায়ের অধিকার নিয়ে তিনি সেখানে কাজ করেন, হুইচ ইনক্লুডস ওই যে মেহেদী এন্ড সাফাদির সাথেও তার যে যোগাযোগ, এবং তাকে দিয়ে বিভিন্ন পর্যায়ে দেশে বিদেশে লবিং করানো। সো দেখেন, আমি তাহলে ভারতের সরকারের দিক থেকে দেখলাম, ভারতের মাটিতে বসে বাংলাদেশের মাইনরিটির জন্য অধিকার নিয়ে কাজ করার কথা বললাম। তখন এইরকম একটা প্রেক্ষাপটে যদি কোনো একজন সাংবাদিক আমাদের ওই কি যেন ওনার নাম, সরি, ওই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান রানা দাশগুপ্ত, সরি, রানা দাশগুপ্তকে, লয়ার, অ্যাডভোকেট, প্রসিকিউটর আইসিটি, তো রানা দাশগুপ্তকে যদি প্রশ্ন করে থাকেন, প্রশ্নের প্রেক্ষিতে যদি ওনার ইঙ্গিতময় একটা জবাব হয়ে থাকে, সেটা এক জিনিস। আরেকটা হচ্ছে যে উনি শতপ্রণোদিত হয়ে যদি এটা প্রস্তাব দেন, সো এটা কথার পিঠে কথায় যদি ভারতীয় নেতৃত্বের কনসার্নের কথা এখানে আসে, আমার মনে হয় এটার জন্য আমি তাকে কাঠগড়ায় দাঁড় করাবো না, বরং এটা দিয়ে ঘটনাটার বা অভিযোগের যে গুরুত্বটা, সেটাকে আমরা দেখবো, এটাকে আহাজারি হিসেবে দেখবো। আমার মনে হয় যে আমি আপনার কথায় আসি, অভিযোগের গুরুত্বটা যদি ওইভাবে দেখতে হয়, আপনি যেরকম সমবেতী হয়ে দেখছেন, তাহলে কি বলতে পারা যাবে যে এই সরকার আসলে মাইনরিটিকে নিরাপত্তা দিতে ব্যর্থ? শুধু ব্যর্থই না, অনেক ক্ষেত্রে তাদের অধিকার হরণে তারা ভূমিকা রাখছে। আমি এইটুকু বলছি যে এটা আমি মাহবুবুল্লাহ ভাইয়ের সাথে একমত যে আমাদের এখানে তো ওভারঅল শক্তিমান দুর্বলের উপর অত্যাচার চলছেই, এটা এই সরকার আগের সরকার নির্বিশেষে, এবং এর মধ্যে আমাদের মাইনরিটি তো দুই অর্থে দুর্বল। এক হচ্ছে তারা মানে ধর্ম অর্থে দুর্বল, আর শক্তিহীন অর্থেও দুর্বল। এই যে ডাবল দুর্বলতার কারণে বাংলাদেশ থেকে কিন্তু এখনো আমাদের অগোচরে হিন্দুরা দেশত্যাগ করে, তারা নানান কারণে এখানে অনিশ্চয়তা বোধ করছে, এখনো করে। সো এই সিচুয়েশনটাকে আমি এটা মানে হিসেবে দিব যে এই সময়ে এটা আমাদেরকে চিন্তা করতে হবে। যে কারণে মাহবুবুল্লাহ ভাই বলেছেন যে আমি মাইনরিটি বলতেই তো রাজি না, উনিও রাজি না, আমিও চাই না, কিন্তু আবার মাইনরিটি বলতে হবে, কারণ আমরা যদি তাত্ত্বিকভাবে তাকে মাইনরিটি না বললে তার যে অসুবিধাটা, সেটাকে হাইলাইট করাও ডিফিকাল্ট হয়ে যায়। সুতরাং তখন বলতে হবে যে হ্যাঁ, আমাদের এখানে মাইনরিটি, আমরা চাই না কেউ মাইনরিটি হোক, কেউ মার্জিনালাইজড হোক, কিন্তু বাস্তবে এখানে মার্জিনালাইজড আছে, মাইনরিটি আছে। সুতরাং পীযূষ বন্দ্যোপাধ্যায়, রানা দাশগুপ্ত, তারা আমাদের সাথে এমন পর্যায়ে ঘনিষ্ঠ, আমার বিশ্বাস করতে ইচ্ছা হয় না কোনোভাবেই যে তারা বাংলাদেশের সার্বভৌমত্বকে অমর্যাদা করার জন্য এ ধরনের কোনো কথা বলবেন। কিন্তু মানে সরকারের ব্যর্থতা এতে স্পষ্ট হলো কিনা, সরকার যে এই দুষ্কর্মে অংশগ্রহণ করে সেটা স্পষ্ট হলো কিনা, সেটা আসলে আমরা আরেকটু পরে নিশ্চয়ই বুঝতে পারবো। আমরা একটা বিরতি নিচ্ছি প্রফেসর মাহবুবুল্লাহ, বিরতির পর যখন ফিরে আসবো, আমি একটু বেগম খালেদা জিয়ার গতকালের বিবৃতির উপর আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটা হচ্ছে যে আপনি জানেন যে পালস নাইট ক্লাব, যেটি ফ্লোরিডার
অরল্যান্ডোতে, যেটি একটি গে নাইট ক্লাব হিসেবে পরিচিত, সেটি সম্পর্কে বেগম জিয়া বলছেন যে এই নাইট ক্লাবে উগ্রবাদী দুষ্কৃতিকারীদের হামলা শুধু অমানবিকই নয়, এটি কাপুরুষোচিত। উগ্রবাদের ভৌগোলিক বিস্তৃতি খুব দ্রুতগতিতে অগ্রগতি লাভ করছে, এদের কর্মকাণ্ড সারা বিশ্বকেই হুমকির মুখে ফেলেছে। আমরা মনে করি এই হামলা সহিষ্ণুতা, সামাজিক সম্প্রীতি ও মানবতার উপর হামলা। তিনি আরো বলেছেন যে এই সন্ত্রাসবাদকে চূড়ান্ত নির্মূল করতে না পারলে বিশ্বব্যাপী মানুষের সকল অর্জন সন্ত্রাসবাদের অন্ধগলিতে হারিয়ে যাবে। এত স্ট্রং স্টেটমেন্ট বেগম জিয়ার এই উগ্রবাদী সন্ত্রাসী যারা আসলে তিনি একজন আফগান মুসলিম ওমর মাতিন তাদের সম্পর্কে আইএস সেটিকে দাবি করেছে, এত স্ট্রংলি তাকে আর কখনো বলতে দেখিনি। এই সম্পর্কে আমরা একটু বিশ্লেষণ আপনার কাছ থেকে শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। ডক্টর মাহবুবুল্লাহ, আপনার কাছে জানতে চাইছিলাম যে অরল্যান্ডোর ঘটনার পরে বেগম জিয়ার স্টেটমেন্টটি আমাদেরকে আশাবাদী করে তুলছে বলে আমরা মনে করছি, যে তিনি বলছেন যে এই ব্যাপারে আসলে সকলের ঐক্যবদ্ধ হতে হবে, কারণ এদেরকে চূড়ান্ত নির্মূল না করতে পারলে বিশ্বব্যাপী মানুষের সকল অর্জন সন্ত্রাসবাদের অন্ধগলিতে হারিয়ে যাবে। আপনার এখন সমস্যাটা হলো, আমরা এই মুহূর্তে সন্ত্রাসবাদের ঘটনা দেখছি, প্যারিসে দেখছি, মার্কিন যুক্তরাষ্ট্রে দেখছি, পাকিস্তানে দেখছি, বাংলাদেশে দেখছি, এবং ভারতেও দেখছি, বিভিন্ন দেশে দেখছি। এবং এই সব ঘটনা নিয়ে একটা বিশ্বব্যাপী এক ধরনের উদ্বেগ আছে, এবং এগুলোর বিরুদ্ধে এক ধরনের উন্মাদনাময়, যেটাকে বলা হয় প্রতিরোধ গড়ারও একটা আহ্বান আছে। প্রশ্নটা হলো যে এটাকে যদি নির্মূল করতে হয়, শুধু নির্মূল করেই এটাকে কিন্তু দূর করা যাবে না। যেই সমস্ত আর্থসামাজিক এবং রাজনৈতিক কারণে এই অবস্থাটা সৃষ্টি হয়েছে, সেটাকেও কিন্তু বিদায় দিতে হবে। এবং যে ভারসাম্যহীন যে বিশ্ব ব্যবস্থা, সেই ভারসাম্যহীন বিশ্ব ব্যবস্থার যদি অবসান না ঘটানো যায়, তাহলে কিন্তু নানাভাবে কিন্তু এইসব জিনিসগুলো উকি ঝুঁকি দিতে থাকবে। সঙ্গে সঙ্গে এটাও সত্য কথা যে সন্ত্রাসবাদ কখনোই গ্রহণযোগ্য হতে পারে না, এবং সন্ত্রাসবাদের মাধ্যমে কোনো রাজনৈতিক সমস্যারও সমাধান অর্জিত হতে পারে না। রাজনৈতিক সমস্যার সমাধান অর্জিত হওয়ার জন্য সন্ত্রাসবাদের পথে নয়, মানুষ হত্যা করার পথে নয়, বরং ব্যাপক মানুষকে ঐক্যবদ্ধ করে অগ্রসর হওয়াটাই হচ্ছে আসল পথ। যেটা আমাদের দেশের, যখন আমরা ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রাম করেছিলাম, তখনও দেখা গেছে এখানে সন্ত্রাসবাদী আন্দোলন কিন্তু শেষ পর্যন্ত জয়লাভ করেনি। জয়লাভ করেছে কিন্তু জনগণের যে আন্দোলন, জনতার যে আন্দোলন, সেই আন্দোলনটাই কিন্তু জয়লাভ করেছে। কাজেই এইখানে এখন যেটা হচ্ছে যে এই সমস্ত যে আমরা যে সমস্ত বক্তব্যগুলো দিই, নানান কিছু হিসাব নিকাশ করে আমরা কিন্তু বক্তব্যগুলো দিই, এবং এই বক্তব্যগুলো দেওয়ার পেছনে কিছুটা কূটনীতি থাকে, কিছুটা পররাষ্ট্রনীতির ব্যাপার থাকে, কিছুটা সম্পর্ক তৈরি করার ব্যাপার থাকে, কিছুটা অতীতের ভুলভ্রান্তি মুছে ফেলার একটা ব্যাপার থাকে, অনেক কিছু মিলে কিন্তু জিনিসটা হয়। আমি একটু নাইম ভাইয়ের কাছে যেতে চাই। নাইম ভাই, আমি খালেদা জিয়ার গতকালের বিবৃতি আর পড়ছি না, কিন্তু গতকালের বিবৃতিটিকে আমি আজকের বিবৃতির সঙ্গে মিলিয়ে পড়তে চাই। একটি অংশ যে তিনি জাসদকে ইঙ্গিত করে বলছেন যে এখন সেগুলিকে হাসিনা ভুলে গিয়ে নিজের দলের লোকজনকে মূল্যায়ন না করে এই খুনি অত্যাচারীদের মূল্যায়ন করছে, তার ফলেই দেশের এই অবস্থা হচ্ছে। তা এইসব মানে এমন সব লোক সেখানে রয়েছে যারা অনেক অভিজ্ঞ, অনেক আগে থেকেই তারা গুম খুন করে এসছে। তিনি আসলে আওয়ামী লীগকেও সহানুভূতির দিকে দেখছেন, এবং ফ্লোরিডার এটা তো রয়েছে। আবারও বলি যে খালেদা জিয়া বা বিএনপির পক্ষ থেকে এই বক্তব্য, কিন্তু এই ধরনের বক্তব্য, কাছাকাছি ধরনের বক্তব্য প্রথম না। আপনার মনে আছে কিনা, এই 5 জানুয়ারি নির্বাচনের বেশ আগে বিএনপির পক্ষ থেকে উদাত্ত আহ্বান ছিল যে আওয়ামী লীগের বঞ্চিত নেতারা যদি আসেন, বিএনপির দরজা খোলা, তাদেরকে মূল্যায়ন করা হবে, ভালো পদ দেওয়া হবে যাদেরকে আওয়ামী লীগ দেওয়া হচ্ছে না। সুতরাং বিএনপির পক্ষ থেকে এইগুলি বলা হয়েছে। সুতরাং এইগুলি দেখা হচ্ছে যে ওই বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগের কাউকে কাউকে কনফিউজ করার চেষ্টা, এক দল আরেক দলকে ভাঙানো তো বলবো না, ভাগিয়ে আনার চেষ্টা, দলটাকে দুর্বল করার চেষ্টা। তো এটা রাজনীতির সাধারণ বিষয়, এটার মধ্যে আমি অসাধারণ কোনো কিছু দেখছি না যেটাকে বিশেষ মর্যাদা দিতে হবে। আর অরল্যান্ডোর ব্যাপারটা আমি মাহবুবুল্লাহ ভাইয়ের সাথে একমত। এখন অ্যাকচুয়ালি বিএনপি এখন কোনো যেটাকে বলে আগ্রাসী রাজনৈতিক কর্মসূচি না দেওয়ারই সিদ্ধান্তে আছে।
এটা তাদের জন্য সহায়ক। এটা আমি বলবো, আমি দীর্ঘদিন যাবৎ রিকমেন্ডই করছিলাম যে বিএনপির জন্য সবচাইতে ভালো হচ্ছে অহিংস তো বটেই, মানে সহিংসতার আরো চিন্তাও করা যায় এরকম কোনো কর্মসূচি না দেওয়া। তাতে যেটা হয় যে বিএনপি গত 3 বছরে তাদের যে রাজনৈতিক নেতা কর্মীরা ক্ষত বিক্ষত হয়েছে আর্থিকভাবে, ফিজিক্যালি, মামলা মোকদ্দমা নানান কারণে, তারা একটু হিলিং এর সময় পায়। তারপরে হিলিং হয়ে গেলে তারা আবার নতুন করে চিন্তা করবে যে দেশের আর্থসামাজিক অবস্থাটাই ওই ধরনের সহিংস রাজনীতি। সেটার পাচ্ছে কই নাইম ভাই? এই যে সারাশি অভিযানের নামে নাকি বিএনপির লোকজনদেরই সব গ্রেফতার করা হচ্ছে। আমি আবারও বলছি, সারাশি অভিযানে বিএনপির লোক গ্রেফতার হবে, জামাতের লোক গ্রেফতার হবে, কিছু জঙ্গিও গ্রেফতার হবে, কিছু নিরীহ লোকও গ্রেফতার হবে। এইগুলি এই সময়ে জটিল কারণে, একটা কারণে না, অনেক কারণে। এখানে তো কেউ ব্যবসা বাণিজ্যিক ভাবে গ্রেফতার হয়, কিছু হয় ওই যে একজন আরেকজনের সাথে শত্রুতা করে গ্রেফতার হয়, কারণ এটা সুযোগ পাওয়া যায়। তো এইগুলি অনেক রকম ব্যাখ্যা দাবি করে। কিন্তু এই গ্রেফতার কখনোই আপনাকে যখন সহিংস কর্মসূচির ভেতরে আক্রমণাত্মক অবস্থায় গ্রেফতার, এটার মধ্যে একটা পার্থক্য হবে। তো আমি বলছি যে বিএনপি আদারওয়াইজ একটা মানে এমন একটা রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক কর্মসূচি চিন্তা ভাবনা করবে যেটা তাদের হিলিং অ্যাজ ওয়েল এজ কমিউনিকেটিং। যেমন এই যে ইউনিয়ন পরিষদ নির্বাচনটাতে যদি আপনি ভোট কিংবা সিটের প্রশ্নে দেখেন, বিএনপি তো গো হারা হেরেছে, কিন্তু যদি আপনি দেখেন পারসেপশনে আওয়ামী লীগের কিন্তু মানে পারসেপশনের জগতে ক্ষতি হয়েছে কেন? ব্যাপক মানুষ আলাপ আলোচনা করে যে নির্বাচনটা সুষ্ঠু হয় নাই। এবং এটা কিন্তু আওয়ামী লীগের জন্য এই অভিজ্ঞতাটা প্রথম, কারণ 5 জানুয়ারির আগে সকল স্থানীয় এবং উপনির্বাচনগুলি আওয়ামী লীগ কিন্তু সত্যি মরিয়া প্রমাণ করেছে যে তারা মরতে রাজি হয় নাই। সেটার জন্য আবার এটা খেসারত হবে। এবং আমি যেটা বলতে চাচ্ছি যে বিএনপির এই বক্তব্যগুলির মধ্যে আমি আশ্চর্য হওয়ার কিছু দেখি নাই, কারণ এখানেও আমি মাহবুবের সাথে একমত। তারা তো একসাথে অনেক রকম, কোথাও রিপেয়ার করার চেষ্টা করছে, কোথাও এক স্টেপ এগিয়ে থাকার চেষ্টা করছে, অনেকগুলি চিকিৎসা, একটা মেডিকেল বোর্ড বসিয়ে তারা চিকিৎসা করছে। এটা অলমোস্ট এই যে ড্রাফটটা, এটা কিন্তু ভাবার কারণ নাই যে একেবারে চিন্তা ভাবনা ছাড়া হয়েছে। আপনি প্রথম যে ড্রাফটটা পড়লেন, এটা কিন্তু প্রতিটি শব্দ বাছাই করা, মানে এটা বসে চিন্তা ভাবনা করে এডিট করে দেওয়া। নাও এরকম একটা ড্রাফট করলেই যে এটার মধ্যে 2-3টা ভুল থাকবে না তা নয়, কিন্তু আমি বলছি এটা সুচিন্তিত। মেবি দেয়ার ইজ এ মিস্টেক অলসো, বাট এটা মানে তারা চিন্তা ভাবনা করে করেছে। আমরা একটা বিরতি নিব। আমি রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মাহবুবুল্লাহ থেকে একটু অর্থনীতিবিদ ডক্টর মাহবুবুল্লাহর কাছে এবার যেতে চাই। সেটা হচ্ছে যে বর্তমান সরকারকে অবৈধ বলল, আসছে অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের সমালোচনা যথারীতি বিএনপি করছে। দেশের আর্থসামাজিক কর্মসূচি নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির কোনো পার্থক্য আপনি দেখেন কিনা? একজন অর্থনীতিবিদ হিসেবে এবারের বাজেটটি কিভাবে দেখছেন? বাজেট নিয়ে সমালোচনা বা পর্যালোচনা দুই দলের পার্সপেক্টিভ থেকে কিভাবে দেখছেন ডক্টর মাহবুবুল্লাহ? আপনার এই বিষয়টি আপনারা শুনতে পাবেন, একটু বিরতি নিয়ে ফিরছি। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। ফিরে এলাম আজকের বাংলাদেশে। প্রফেসর মাহবুবুল্লাহ, আমি বাজেট নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির পার্থক্য, মানে অর্থনৈতিক নীতি নির্ধারণ নিয়ে এবং এই বিষয়ে রাজনৈতিক দলগুলি আলোচনা সমালোচনাগুলি কিভাবে দেখছেন দুটি প্রধান রাজনৈতিক দলের? প্রথম কথা বলার দরকার, বাজেট নিয়ে বিএনপির যে প্রতিক্রিয়া সেটা দিতে একটু দেরি হয়েছে, কারণ বিএনপি এবার যারা বাজেটের প্রতিক্রিয়া রচনা করেন বা ওই কাজের সঙ্গে যুক্ত থাকেন, তারা অনেকেই দেশে নেই কিংবা অসুস্থ, এবং মহাসচিব তিনি নিজেও ঢাকার বাইরে ছিলেন সেই সময়টাতে। যাই হোক, শেষ পর্যন্ত তারা বাজেটের প্রতিক্রিয়া দিয়েছেন এবং একটা দীর্ঘ প্রতিক্রিয়াই তারা দিয়েছেন। তো এই দীর্ঘ প্রতিক্রিয়ার মধ্যে যে জিনিসটা এসছে, তারা তাদের প্রতিক্রিয়া পরিষ্কারভাবে বলেছেন একটা কথা, যেমন এখানে সর্বসাধারণে যে আলোচনাটা হয় যে বিশাল বাজেট, তারা কিন্তু এটাকে বিশাল বাজেট বলেন নাই। তারা যেটা বলেছেন, আমাদের যা ইকোনমির সাইজ, আমাদের যা অর্থনৈতিক কর্মকাণ্ড, জনসংখ্যা সব মিলিয়ে এবং অতীতের বাজেটের যে ট্রেন্ড, সেই ট্রেন্ডের সঙ্গে কম্প্যারিজন করলে দেখা যায় যে প্রত্যেক বছরই পরবর্তী বছরের বাজেটে এসে সেটা 15 থেকে
14 থেকে 15% তার আকার বেড়েছে, এবং এবারকার বাজেটও মোর অর লেস সেই ট্রেন্ডের সঙ্গেই সঙ্গতিপূর্ণ, 17% গতবারের বাজেটের চাইতে বেশি। এটা একটা দিক। কিন্তু তার সঙ্গে তারা যে প্রশ্নটা তুলেছেন সেই প্রশ্নটা হচ্ছে যে এই বাজেটের জন্য যে বিশাল অঙ্কের রাজস্বের প্রয়োজন হবে, রেভিনিউ কালেকশনের প্রয়োজন হবে, সেই রেভিনিউ কালেকশনের ক্ষেত্রে একটা চরম ব্যর্থতার নজির কিন্তু মানে যে অর্থ বছরটা চলে গেল সেই অর্থ বছরে দেখা যায়, এবং তার আগের অর্থ বছরে দেখা যায়। এবং সেই ক্ষেত্রে তারা সন্দিহান যে এই রকম একটা বিশাল বাজেটকে ফাইন্যান্স করার মতো অর্থ, যেটাকে বলে রিসোর্স মোবিলাইজেশন যেটাকে বলা হয়, সেই রিসোর্স তারা মোবিলাইজ করতে পারবেন কিনা, এটা একটা বড় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে তারা উন্নয়ন ব্যয় এবং অনুন্নয়ন ব্যয়, যদিও আমাদের দেশের বাজেটের ওভারঅল ট্রেন্ড হচ্ছে যে এখানে সবসময় ঐতিহাসিকভাবে অনুন্নয়ন ব্যয় উন্নয়ন ব্যয়ের চাইতে কখনো কখনো প্রায় 2 গুণ 1.5 গুণ। তো এটা কিন্তু একটা উন্নয়নশীল দেশের জন্য, এবং যেই দেশ এখন লক্ষ্য স্থির করেছে যে মধ্যম আয়ের দেশ হবে এবং সম্ভব হলে মধ্যম আয়কেও অতিক্রম করে যাবে, সেই দেশের জন্য উন্নয়ন ব্যয় কম রেখে যদি বাজেট করা হয়, অনুন্নয়ন ব্যয় প্রধান যদি বাজেট হয়, সেটাও কিন্তু কাম্য হতে পারে না। এবং তাদের এবারকার সমালোচনা আরেকটা বড় বিষয় ছিল যে দেশে যে অর্থনৈতিক বৈষম্য, যে বিভিন্ন শ্রেণীর মধ্যে যে বৈষম্য হয়ে গেছে, সেই বৈষম্যটা দূর করার ব্যাপারে যেটা নিয়ে কিন্তু ব্যাপকভাবে আলোচনা হচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, বিভিন্ন সময়ে আমাদের যারা সমাজচিন্তক তারা কিন্তু বলেছেন যে বাংলাদেশের অর্থনীতিতে বিরাট ধরনের আয় বৈষম্য তৈরি হয়েছে, এবং এই বৈষম্য কমানো না গেলে কিন্তু দেশের জন্য অশনি সংকেত, এই জন্য যে এর থেকে একটা সামাজিক নৈরাজ্যের জন্ম হতে পারে। এবং সেটা এখন যেই অর্থনৈতিক প্রক্রিয়া অনুসরণ করা হয়, সেই প্রক্রিয়া অনুসারে যে কাজটা গুরুত্বের সঙ্গে করা উচিত সেটা হলো যে আয়করের পরিমাণটা বাড়াতে হবে। আয়করটা কিন্তু আমাদের দেশে এখনো কিন্তু ভ্যাটটা হচ্ছে সবচেয়ে বড়, মানে আয়করের নেটটা, মানে যাতে বেশি লোক আয়কর দেয়, বেশি মাত্র লোক 12 লোক আয়কর আয়কর দেয়, দিচ্ছে। এবং আয়করটা হচ্ছে একটা প্রত্যক্ষ কর, বাকি করগুলো হচ্ছে পরোক্ষ কর। সেই পরোক্ষ করগুলো কিন্তু ধনী দরিদ্র সবার উপর সমানভাবে বর্তায়, আর আয়করটা বর্তায় যারা অধিকতর আয় করে, এবং এটা একটা প্রোগ্রেসিভ ট্যাক্স হওয়ার মতো এর একটা অবস্থা আছে। এবং বাংলাদেশে যদি আয় বৈষম্য কমাতে হয়, অনেক ক্ষেত্রে যেমন পদক্ষেপ নিতে হবে, একটা বড় ক্ষেত্র হচ্ছে এই আয়করের পরিধিটা বাড়ানো এবং আয়করটাকে সফলভাবে আদায় করা। সেইখানে এই বৈষম্যের প্রশ্নে বিএনপি কিন্তু একটা বড় রকমের প্রশ্ন তুলেছে, যেটা আমাদের মুহিত সাহেবের বাজেটে এই প্রশ্নটা নিয়ে সেই রকম জিনিস আমরা লক্ষ্য করি। নাইম ভাই, আমি সরাসরি শেষ অংশটাকে যাচ্ছি, আয়করের পরিধি বাড়ানো, যেখানে আমরা বলছি যে আমরা আসলে মধ্যম আয়ের দেশে চলে গেছি, 3.5 কোটি লোকের আয় মধ্যম পর্যায়ে রয়েছে, সেখানে 30 লাখ লোক মোটামুটি টিআইএন যাদের আছে তাদের মধ্যে মাত্র 12 লাখ আসলে পুরোপুরি না, 11.5 লাখ আমি যদি তারা শুধু আয়কর দিচ্ছে। এর দায় কি শুধু যারা সরকারে আছেন তারা, যারা বিরোধী দলে আছেন তারা, নাকি আমরা কার উপরে আসলে দায়টা দিব যে আমরা যে কর দিতে রাজি না? সকলেরই মানে সকলেরই কিছু না কিছু দায় আছে এটার মধ্যে। কারণ এটা একদিকে সরকারের, আমি এই জায়গাটাতে একটু ইন্টারেস্টেড, কারণ আমি এনবিআর এর সাথে আমার ব্যক্তিগত আগ্রহে চেয়ারম্যান সাহেবের সাথে 2-3 প্রস্থ আলোচনা হয়েছে। এখন কেন ট্যাক্স নেটটা বাড়ানোর ক্ষেত্রে সমস্যা, এটা হলো যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল কিছু সমস্যা আছে, তাদের লোকবলের যেটা সমস্যা সমাধানের কাজ চলছে। তো এখন নেট বাড়াতে গেলে যে ম্যানেজমেন্ট ইস্যুটা হবে, এটা একটা প্রবলেম। নাম্বার 2 হলো যে কস্ট বেনিফিট, বলতেছে যে আমি এখন যারা নেটে আছে কিন্তু বেশ বড় ট্যাক্স ফাঁকি দিচ্ছে, ওইখানে ইন্টেন্সিফাই করলে যেখানে আমার হয়তো 1 লাখ টাকা চলে আসবে, আমি 20 জনকে হ্যান্ডেল করলেও 10,000 টাকা আসবে না। সো দ্যাট ইজ এ চ্যালেঞ্জ। তো বলতেছে যে আমাদের এখন যেখানে আমাদের উপর প্রচন্ড প্রেশার, যে রেভিনিউ কালেকশনে চ্যালেঞ্জ, তখন আমরা ওই মানে বেনিফিটটা যেখানে বেশি পাওয়া যাবে ইন দি গিভেন সার্কামস্টেন্সেস, যখন আমার রিসোর্স কম, স্ট্রাকচারাল ডেফিসিট আছে, কিন্তু তারা দ্রুত এটা বিকাশ করার চেষ্টা করছেন। এবং এর ফলে একটা আনফেয়ার ব্যাপার আসছে, কি যারা ট্যাক্স দেয়, মানে যারা ধরা পড়ে আছে তারাই বারবার তাদের উপর চাপটা বেশি হয়ে যাচ্ছে, ওইটার সঙ্গে সঙ্গে ন্যায্যতাও অনেকের উপর চাপ হচ্ছে। কিন্তু একটা তো অন্যায্য ব্যাপার হচ্ছে যে যারা একেবারেই ট্যাক্সের দেয় না। আমি এই 3 দিন আগেও একটা অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান সাহেবের সাথে কথা বললাম যে আমাদের এখানে একেবারেই মানে বিরাট ইনকাম, ট্যাক্সের সাথে কোনো সম্পর্ক নাই। যেমন
বাবার বড় লোকের ছেলে, তার বাবা বনানীতেও বাড়ি রেখে গেছে, গুলশানেও বাড়ি রেখে গেছে, এই 4টা করে ফ্ল্যাট, 8টা ফ্ল্যাটের শুধু ভাড়া তুলে খায়, নাথিং ডুইং উইথ ইনকাম ট্যাক্স। কোনো মানে এখনো এইগুলিকে ওইভাবে Address আনা করা হয়নি। যায় নাই। আমার একজন বন্ধু আছে, আমি নাম বলছি না, যিনি কানাডায় থাকেন, কোনো কাজ করেন না, কারণ তার সারা মাসে টেলিফোনে কেবল একমাত্র কাজ হলো ভাড়াগুলি আদায় করা, তার বাবার বিশাল বিশাল বাড়ি। তো এইরকম বহু মানুষ অসম্ভব রিচ বা ট্যাক্সের ধারে কাছে নাই। তো এই জায়গাটাতে আমার মনে হয় কাজ করার আছে, এটা আনফেয়ার হয়। আর এবারে বাজেটের ওই প্রশ্নটাতে আমিও একমত, অনেকেই শঙ্কিত এবারে যে ভ্যাটের ক্ষেত্রে একটু বোধহয় গোলমেলে সিদ্ধান্ত হয়ে গেছে। এটা দুর্নীতিকে প্রশ্রয় দিবে, ট্যাক্স আদায়ের ক্ষেত্রে ততটা সহায়ক নাও হতে পারে। সো এটা একটা চ্যালেঞ্জ হয়ে যেতে পারে। ডক্টর মাহবুবুল্লাহ, জনাব নাইমুল ইসলাম খান, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে, দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি। আজকের বাংলাদেশ।